দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। টানা ৩ দিন সাধারণ মানুষকে জিম্মি করে বাড়ানো হলো বাস ও লঞ্চ ভাড়া। বাসে সর্বনিম্ন ১০ টাকা নির্ধারণ করে মহানগরে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা আর দূরপাল্লায় ১ টাকা ৮০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর লঞ্চে ১৮ টাকা থেকে ১ লাফে বাড়ানো হলো ২৫ টাকা। এরপরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন ও লঞ্চ মালিকরা। তবে বাড়তি ভাড়ার জন্য ক্ষোভ ঝেড়েছেন সাধারণ মানুষ। গত ৫ই নভেম্বর শুক্রবার ভোর থেকে বাস মালিক সমিতি সারা দেশে হঠাৎ করেই বন্ধ করে দেয় সকল ধরনের গণপরিবহন। সেই সঙ্গে বন্ধ হয় পণ্যবাহী যান চলাচল। এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে সড়কে চলাচলে। সরকারি চাকুরির পরীক্ষা, নানা একাডেমিক পরীক্ষা সহ বিভিন্ন কাজে যারাই বাইরে বের হয়েছেন পথে পথে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। নানা মহল থেকে সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও ৩ দিন পর রোববার সকাল থেকে বাস মালিক সমিতির সাথে বৈঠকে বসে বিআরটিএ। টানা ৭ ঘন্টা বৈঠক শেষে মহানগরে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা আর দূরপাল্লায় ১ টাকা ৮০ পয়সা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাংলা মোটর থেকে কোনো যাত্রী উঠে ফার্মগেট যেতে চাইলে ২.৪ কিলোমিটার দূরত্বে তাকে গুনতে হবে ১০ টাকা। এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এই দাম বাড়ানোর কারণে আমাদের আরো ম্যাসিভ প্রবলেম হবে, কারণ প্রত্যেকটা জায়গায় আর প্রত্যেকটা জিনিসে আরো দাম বাড়বে। আমাদের আয় সীমিত, এখন লাগামহীন হবে, সবকিছু বাড়তে থাকে। সাধারণ মানুষ আমাদের তো আর অন্য কোনো ওয়ে নাই যে এটাকে সামাল দিয়ে আমরা চলতে পারবো। হয়তো খাওয়া কমে দিতে হবে, আর তো কোনো উপায় নেই। আমি তো হেঁটে যেতে পারবো না এয়ারপোর্ট। বৈঠকে সিএনজি চালিত বাস বৃদ্ধি ভাড়ার আওতায় আসবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তবে তা মানতে নারাজ মালিক পক্ষ। আমার মনে হয় এই ভাড়ার মধ্যে তেলের দামের বিষয়টা আসেও নাই। আমরা তেলের দাম সহ যদি ধরি তাহলে সেটা ভাড়া আরও অনেক বাড়ে। বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়। সিএনজি চালিত যে বাসগুলো আছে সেগুলা এই ভাড়া বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়াটা হলো যে আগে ছিল ৬০ টাকা ৫ টাকা, বড় বাসে ৭ আর মিনি বাসে ৫ টাকা। সেটা আমরা এখন একটা বাস্তবতা নিরিখে ১০ টাকা এবং ৮ টাকা করেছি। এদিকে রাতে বিআইডব্লিউটি এর সঙ্গে বৈঠক শেষে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে মালিক পক্ষ। এক্ষেত্রেও তাদের দাবি অনুযায়ী বাড়ানো হয় ৩৫% ভাড়া। প্রায় ৮ বছর পরে এই ভাড়া সমন্বয়ের বিষয়টা সরকারিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ১ টাকা ৭০ পয়সাকে আমরা ৬০ পয়সা বাড়িয়ে প্রথম ১০০ কিলোমিটারের জন্য আমরা ২ টাকা ৩০ পয়সা করছি। আমি তাদেরকে অনুরোধ করব, এখন থেকে আপনারা এই ভাড়া অনুযায়ী জাহাজ পরিচালনা শুরু করেন। এদিকে ধর্মঘট প্রত্যাহারের পরে স্বাভাবিক হয় সারা দেশের লঞ্চ চলাচল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টানা ৩ দিন গণপরিবহন বন্ধ থাকায় পথে পথে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। হালকা যানবাহনে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হয় কয়েক গুণ বেশি। নিরুপায় হয়ে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। পণ্য পরিবহনের বাহনে ঠাঁই নিয়েছেন স্বল্প আয়ের মানুষ। নানান প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে এখানেও হুড়োহুড়ি। উত্তরা থেকে আসছি ৪০ টাকা ভাড়া, পরান নামবো। পিকআপের টাকাও যারা কুলিয়ে উঠতে পারছেন না তারা রওনা হয়েছেন হেঁটে। আছেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীও। হসপিটালে যাবো, একটা ইনজেকশন দিতে হবে, টিকা দিতে হবে। চেঞ্জও যে ভাড়া বলতেছে, এখন রিক্সা দিয়ে ওই পার থেকে আমরা যাব। যানবাহন নাই, এখন কি করবো, আসতে হবে, ডাক্তার দেখাইতে হবে। খুব কষ্ট করে আসছি। ১০০ টাকার ভাড়া আজকে ১০০০ টাকা খরচ গেছে। সিএনজি চালিত অটোরিকশা, রিকশার ভাড়া হয়েছে দ্বিগুণ। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের চালকরা সুযোগ বুঝে সাধারণের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন কয়েক গুণ বেশি পয়সা। জীবন জীবিকার প্রয়োজনে নিরুপায় সাধারণের কণ্ঠে ঝরছে ক্ষোভ। যেখানে ৫০-৬০ টাকা বাস ভাড়া লাগে, সেখানে এই পাঠা উবারে করে আমাদের ৩০০-৪০০ তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। যেতে ভোগান্তি, আসতে ভোগান্তি। ভাড়া অনেক বেশি যাচ্ছে, এরপরে আপনার ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই। গণপরিবহন বলতে একমাত্র সরকারি মালিকানাধীন বিআরটিসি। খুব কম মানুষই স্থান পাচ্ছেন সেখানে। কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, বাস উঠাচ্ছে না, দ্বিগুণ ভাড়া চাচ্ছে। একমাত্র ভরসা বিআরটিসি যে বাসগুলো, সেখানে কিন্তু সবাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না। আর যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন করে দূরপাল্লায় ছুটছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই,
তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যে। সাধারণ এই সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাক মালিক অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় সংগঠনটি। ভাড়ার যে ধরনের সিস্টেমিক আমাদের আছে সেটা তো কোনো মূল্য নির্ধারিত নেই, আমাদেরটা হলো ডিমান্ড ডিপেন্ডেন্ট বিজনেস। সুতরাং একটা নির্দিষ্ট ভাড়ায় আমরা যাইতাম, সেই ভাড়ার অংশ বাদ দিলে খরচের টাকায় যেটা আমাদের প্রফিট থাকতো সেটা এখন থাকছে না, যেহেতু ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়াতে ওইটা ওইদিকে চলে যাচ্ছে। যার জন্য আমাদের মালিকরা এবং আমাদের শ্রমিকরা আমরা গাড়ি চালাতে বিরত আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত ডিজেলের এই মূল্য প্রত্যাহার করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের পণ্যবাহী গাড়ি চলবে না। ট্রাক মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে। শূন্যের কোঠায় বন্দরের পণ্য ডেলিভারি শঙ্কা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেইনার জটের। এদিকে পণ্যবাহী গাড়ি বন্দরে ঢুকতে বা বের হতে না পারায় প্রতিদিন 15 কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে দেশের পোশাক খাত। শেখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। চট্টগ্রাম বন্দরের আশেপাশে শত শত পণ্য বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি লাইন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজে পণ্য তুলে দিতে বন্দরে ঢুকতে পারছে না, আবার বিদেশ থেকে আনা কাঁচামালও কারখানায় পৌঁছে দিতে পারছে না এসব যানবাহন। গড়ে বন্দর থেকে 3500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো। গত 3 দিন ধরে ডেলিভারি একেবারেই বন্ধ। 3500-4000 করে কন্টেনার ডেলিভারি যেত, সেটা একদিক দিয়ে যাচ্ছে না, অন্য দিক দিয়ে জাহাজে শিপমেন্ট হচ্ছে না। সব মিলিয়ে ইয়ার্ডে এবং জাহাজে দুদিকে একটা স্থবিরতা বিরাজ করছে। টোটাল আমদানি রপ্তানির উপরের একটা বিরূপ প্রভাব পড়ছে এবং জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম বন্দরের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক খাত। বিজিএমইএ কর্মকর্তারা জানান, এই বন্দর দিয়ে প্রতিদিন করে 1200 ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে 1500 টিউএস কন্টেনার পণ্য ডেলিভারি হয়। পাশাপাশি আরও 1500-এর বেশি এ ধরনের যানবাহনের মাধ্যমে 2000 টিউএস রপ্তানি পণ্য বিভিন্ন ডিপো থেকে বন্দরে পাঠানো হয়। এতে প্রতিদিন 150 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়ছে দেশ। কোনো কারণে যদি এটা আরও 2-3 দিন দেরি হয় তাহলে নির্ঘাত আমাদের আরএনজি সেক্টর একটা ক্ষতির সম্মুখীন হবে। আমাদেরকে ইয়ার শিপমেন্ট কাউন্ট করতে হবে অথবা ডিসকাউন্টে চলে যেতে হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কিছু সন্ধানের আহ্বান ব্যবসায়ী নেতাদের। যত তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত হয় ততই ভালো, কারণ আলটিমেটলি অর্থনীতির একটা ঝুঁকিতে পড়বে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বর্তমানে বন্দরে 37,000-এর বেশি কন্টেনার রয়েছে। শুধুমাত্র দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কঠোর লকডাউনের মাঝেও 1 মিনিটের জন্য বন্ধ ছিল না এই বন্দরের কার্যক্রম। করোনা স্থবিরতা কাটিয়ে সবকিছু যখন স্বাভাবিক হয়ে আসছে, তখন 1 মাসের ব্যবধানে দুবার পরিবহন ধর্মঘটের কবলে পড়ল এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। আওয়ামী লীগ দেশের মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আর কখনো কেউ পেছনে টানতে পারবে না। রোববার স্থানীয় সময় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সেরি ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রবাসীদের যথাযথ কূটনৈতিক সেবা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। লন্ডনে সরকারি সফরের 5ম দিনে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের সম্প্রসারিত চ্যান্সেরি ভবন উদ্বোধনের আনুষ্ঠানিকতায় ভার্চুয়াল মাধ্যমে ক্ল্যারিজ হোটেল থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনে স্থানীয় সময় সকালে হাই কমিশনের সেবা বাড়াতে চ্যান্সেরি ভবনের ক্ষেত্র আরও সম্প্রসারিত করে বঙ্গবন্ধু লাউঞ্জ এবং প্রবাসী সেবা দেয়ার 2টি ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রথাগত কূটনীতির পরিসর থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতির দিকে জোর দিতে হবে দূতাবাসগুলোকে। কর্মকর্তাদের নির্দেশ দেন প্রবাসীদের সেবা নিশ্চিত করতে। প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলি দেখা, তাদের দিকে নজর দেওয়া, এটাও যেমন দরকার। কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ কিভাবে হবে, কিভাবে আমরা দেশকে আরও উন্নত করব, তার সাথে একটা আন্তর্জাতিক পরিধির সাথে সকলের সাথে একটা সম্মিলন ঘটানো,
সেটাও একটা বিশেষ দিক। দেশকে পরিকল্পিতভাবে উন্নয়নের শিখরে নেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আর কখনো দেশকে পেছনে নিতে পারবে না কেউ। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আর এই মর্যাদা ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সেদিকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। মানুষ এখন স্বপ্ন দেখে সুন্দর জীবনের, বাংলাদেশের মানুষের সামনে একটা উন্নত সমৃদ্ধ জীবনের স্বপ্ন, সেটা আমরা তাদের দেখাতে সক্ষম হয়েছি। আর কখনো বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। বিদেশি বিনিয়োগ এবং প্রবাসীদের দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে দূতাবাসগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে অস্থিরতার পরও উত্তোলন বাড়াতে নারাজ ওপেক ও রাশিয়া, দাম বেড়েছে পাকিস্তানেও। প্রায় এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গুলশানের বাসায় ফেরেন তিনি। এ সময় দলের নেতাকর্মীরা ভিড় করেন। তাদের উদ্দেশ্যে বেগম জিয়া হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বায়োপসি রিপোর্টে তার শরীরে কোনো জটিলতা ধরা পড়েনি। কাজ ঘেরা গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিবাদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দীর্ঘ ২৭ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় নিজ বাসভবন ফিরোজায় ফিরেন তিনি। বেগম জিয়াকে এক নজর দেখতে তার নিবাস ফিরোজার প্রাঙ্গণ জুড়ে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে তিনি ফিরতে চান জনগণের মাঝে। ২৭ দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি এখন ভালো আছেন এবং তিনি আপনাদের সকলকে তার জন্য দোয়া করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এরপরই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, বায়োপসি রিপোর্টে বেগম জিয়ার শরীরে ক্যান্সারের কোনো উপাদান পাওয়া যায়নি। চিকিৎসকরা পুনরায় ওনাকে সুচিকিৎসার জন্য ওনার ফার্দার ম্যানেজমেন্ট এবং ফার্দার ফলো আপ এবং পরবর্তী চিকিৎসা একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টার দেশের বাইরে যে কোনো ভালো কান্ট্রিতে, অর্থাৎ এটাকে বুঝতে হবে যে ওনার যে চিকিৎসা, এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই শি নিডস a very good qualitative medical treatment. তবে বেগম জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে বিদেশের মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসার সুপারিশ করেছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। গত 12ই অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। চুয়াডাঙ্গায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর। দিনে দুপুরে কয়েকজন যুবক কুপিয়ে হত্যা করেছে তন্ময়কে। প্রেম নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। সন্তানের মৃত্যুতে দিশেহারা বাবা মা, বুক ফাটা আর্তনাদে ভারী আশপাশ। রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল ইসলামী একাডেমি চত্বরে প্রকাশ্যে উপর্যুপরি কুপিয়ে খুন করা হয় এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে। স্থানীয়রা জানায়, এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কয়েকজন যুবক তপুকে শ্রেণীকক্ষ থেকে ডেকে নেয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। পরে সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 4-5 জন ছেলেপিলে ছিল, রূপক, ইমন, আকাশ, আরো 3-4 ছিল, ওদের আমরা চিনিনি। এসে এলো পাতারি পেছন থেকে কুপানো শুরু করে দেয়। প্রকাশ্য দিবালোকে মারা হয়েছে। এই ছেলেটা একটা ভালো ছেলে, ছোট ভাই, সে এই ধরনের মানে নৃশংস মার্ডার এটা আমরা আশাও করিনি কোনোদিন। এ কোনো রাজনৈতিক না, কোনো কিছুই নাই। এ হচ্ছে একটা ভালো একটা ছেলে। আকুল আবেদন যাতে তার ফাঁসির কাঠগড়ায় নিয়ে এসে ফাঁসি দেয়। প্রেম নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূর্ব শত্রুতার আমরা লিঙ্ক পেয়েছি, প্রেম ঘটিত বেশি আমরা ধারণা করছি, কিন্তু আমরা এখনো সঠিক করে বলার আসলে সময় আসেনি। তপু আল হেলাল ইসলামী একাডেমি স্কুলের মানবিক বিভাগের ছাত্র ছিল। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।
কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক স্বাক্ষর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ২৫ দিন পর রাঙ্গামাটির সাজেক থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। ১৩ অক্টোবর সকালে কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দিতে যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সিটি মেয়র মনিরুল হক স্বাক্ষর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। শুরু থেকেই এমন দাবি ছিল পূজা উদযাপন কমিটির নেতাসহ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলের একটি ভিডিওতে তার প্রমাণও পাওয়া যায়। ঘটনার পর থেকেই বাবু পরিবার সহ পলাতক ছিল। শহরের মৌলভীপাড়ায় তার বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। ঘটনার ২৫ দিন পর পুলিশ তাকে রাঙ্গামাটির সাজেক থেকে শনিবার রাতে গ্রেফতার করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পূজা মণ্ডপে ভাঙচুর ও সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও ২ জনকে। সাজেক থেকে গ্রেফতার ওকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আজকে। অবশ্যই 4 দিনের রিমান্ড চাইবেন। এর আগে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ইকবাল সহ ৪ আসামিকে ৩ দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে বোমা বিস্ফোরণে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবককে পুলিশ হেফাজতে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার রাতে লোহাগড়া উপজেলার সি&বি চৌরাস্তায় হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এ সময় শাহজাদা মোল্লা নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। আহত শাহজাদার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা করতে গিয়ে অসাবধানতায় নিজ হাতেই বোমার বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি যে ও বোমা ক্যারি করার সময় অসাবধানতাবশত বোমাটা বিস্ফোরণ হয়ে এই বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে। তদন্তের সাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, রোববার রাতে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিকের পক্ষে প্রচারণা শেষে শহরে ফিরছিলেন যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ শুভ সহ দলীয় নেতাকর্মীরা। তারা মল্লিক বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় ফয়সাল মাহবুব শুভ ও ইটের আঘাতে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদি হাসান শিকদার। প্রথমে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে সেই মুহূর্তে নাসির মাওলানা তার আনারস মার্কার প্রার্থী আমাদের উপরে এলোপাতাড়ি গুলি করে। সবাই সবাই ছাড়াই দিতেছে। সবু বাইরে ওরা আর কি পুলিশের ফাঁকা ওয়াজ করছে। ওরা আর কিছু পিস্তল বাইরে করে মন্ত্রীর লোকে পিস্তল বাইরে করেই গুলি করছে। ফয়সাল মাহবুব শুভ যিনি, উনি একটু গুরুতর আহত বলতে এখানে আমরা একটা ওন্ড পাই, জখম পাই, এবং ওখান থেকে খুব সম্ভবত খুব ভালোই ব্লিডিং হয়। ওনার প্রেশার পালস খুবই কম। তো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজে রেফার করি। গুলিবিদ্ধ কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতির মৃত্যুর খবরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এ সময় তার সমর্থকরা 4 ঘণ্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে প্রশাসন হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম শিকদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন শ্রমিক লীগের নেতাকর্মী ও স্থানীয়রা। শহরের প্রবেশমুখে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডে টায়ার জ্বালিয়ে মিছিল, স্লোগান দেন তারা। অনেক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। প্রিয় নেতার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। তবে স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের নেতা আমার কাছে আমাদের 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আসামি ধরতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হবে শ্রমিক আন্দোলন করে সারা রাজপথ অচল করে দেবে। জহির ভাইদের উপর যারা হামলা করেছে সন্ত্রাসীদের যতক্ষণ গ্রেপ্তার হয় নাই ততক্ষণ আমরা এই রাজপথে অবস্থান করব। এদিকে রোববার দুপুর 1টা হতে 4টা পর্যন্ত চলা এই আন্দোলনে দীর্ঘ 5 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আজকে 2 দিন ধরে এখানে আটকে আছি।
আমি সিলেট যাব, আমার ট্রেনের টিকিট কনফার্ম করা। উখিয়া থেকে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছি। জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে 4 ঘন্টা পর আন্দোলন কর্মসূচি স্থগিত করে শ্রমিক নেতাকর্মীরা। স্বাভাবিক হয় যান চলাচল। একজন কর্মী বান্ধব নেতা ছিলেন, মানে উনি বলার মতো না, কর্মীদের বিপদে আপদে উনি দূরে সার্ভিস দিতেন। আমরা আপাতত অবরোধ স্থগিত করেছি, আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করেছেন ওদেরকে ধরবে, যদি না ধরে আবার আমরা রাজপথে শুয়ে থাকবো। যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়েছে। আমরা এখনো ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া সাপেক্ষে, মামলা রুজু সাপেক্ষে আসামিদেরকে আইনের আওতায় আনা হবে। গেল শুক্রবার রাতে লিংরুট এলাকায় ইউপি সদস্য প্রার্থী কুদরতুল্লাহর নির্বাচনী অফিসে অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় কুদরত ও তার ভাই শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতাল থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জহিরুল ইসলামের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঠাকুরগাঁওয়ে এক শ্রমজীবী নারীকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় বখাটেরা। ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও এলাকাবাসী। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের হরিহরপুর খালপাড়া গ্রামের নূরবানু স্বামী মারা যাওয়ার পর নানা ধরনের কাজ করে দিন যাপন করছিলেন, কিন্তু স্থানীয় একদল বখাটে চরিত্র নিয়ে তাকে অপবাদ দিয়ে আসছিল। শনিবার রাতে নূরবানুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বখাটেরা। এরপর তাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেয় বলে অভিযোগ ভুক্তভোগী ওই নারীর। ওরা স্বামী স্ত্রী আমাকে টানতে টানতে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যায় তখন বলেছে দড়ি বাইর কর, একে বান। আমাকে মার দিয়েছে আলম আর ফিনসির মেয়ে। বিচার চাই বাবা, আমি আর কিছু চাই না আপনাদের কাছে বাবা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। আর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘরবাবি যখন চুলটা কাটে দেয় তখন ছেলেটা আসে কয় কেউ যত চুল কাটে দেয় না, দে মুই কাইচিরা দে মুই চুলটা কাটে দু। সুস্থ বিচার হোক, মা জাত সবার ঘরে আছে, সে খারাপ হলেও পরিচয় হিসাবে আমাদের সবাই মিলে আমাদের একটা মীমাংসা করার মতন একটা ধারা ছিল। তো মেয়েটার চুলটা কাটে দিছে, এটার আমরা একটা সুস্থ বিচার চাই, যেন আর কোনো সমাজে কোনো দিন এটা না হয়। নির্যাতিতা ওই নারী ও তার মা হরিহরপুর খালপাড়া গ্রামে 6 বছর ধরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে 500 জনকে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া সম্পন্ন হলে 2022 সাল থেকে স্বাভাবিক হবে শিক্ষা কার্যক্রম। রোববার সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। কর্মদিবসেও নানা শ্রেণী পেশার মানুষ আসেন টিকা নিতে। নিজ এলাকায় করোনার টিকা নিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান টিকা গ্রহণকারীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে এ কার্যক্রম আরও কয়েকদিন বাড়ানো হলে বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তারা। অন্য কোনো ভেজাল হচ্ছে না, সুস্থ হয়েছে একবার সফলভাবে। আইসাতে দেশে ভালো হয়েছে, দূরে যেতে হচ্ছে না। কোটি টাকা দেন তাও করতে পারবেন, এটা সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য খুবই উপকার হচ্ছে। দূরে যাইতে হলো না, আর খুব সুস্থভাবে টিকাটা দিলাম। সদর হসপিটালে যাইতে আমাদের টাকাও লাগে এবং অনেক ঝামেলা হয়। এখানে অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে টিকা দিচ্ছে। আমরা কৃষিকাজ করে আমরা দূরে যাওয়া অসুবিধা, এখানে তেলেস বাতাসে দিয়ে গেলাম, আধা ঘন্টা টাইম নিল না। টিকা কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কয়েকদিন আগে থেকেই প্রচারণা চলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। যেসব এলাকায় এখনো কর্মসূচি চালু হয়নি সেসব এলাকায়ও পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান কর্মকর্তারা। গত কয়েকদিন যাবৎ কোভিড-19 টিকা সম্বন্ধে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর টিকা গ্রহীতার সংখ্যার আগমন হইতেছে এবং আমরা শান্তিপূর্ণ এবং সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতেছি। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই গণটিকা ক্যাম্পেইন আগামী 12 নভেম্বর পর্যন্ত চলবে। আহসানুল করিম, সময় সংবাদ। শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া সম্পন্ন হলে 2022 সাল থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা টিকা
টিকাদান কর্মসূচি শুরু করেছি, এটা চলছে, এটি ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারিত হবে এবং আমাদের সকল 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এই টিকাদান কর্মসূচিকে সম্প্রসারণ করা হবে। কাজে আমরা আশা করছি যে নতুন বছরের শুরু থেকে যদি এই সংক্রমণের হার আর না বাড়ে, ইনশাল্লাহ আশা করি আর বাড়বে না, তাহলে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবার সে আগের মতোই আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, আমরা সে আশা করি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। পথশিশুদের সাহায্যের নামে টাকা তুলে করা হতো আত্মসাৎ। রাজধানীর 70টি স্পট থেকে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ টাকা ওঠানো হতো। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়েছে প্রথম অক্ষর ফাউন্ডেশন নামে একটি এনজিওর 2 শীর্ষ কর্মকর্তা। শিশু কল্যাণের কথা বলে 7 বছর ধরে এমন প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। বুলবুল রেজে জানাচ্ছেন বিস্তারিত। অসহায় ও সুবিধা বঞ্চিত পথশিশুদের খাবারের জন্য অর্থ সহায়তা চাইছেন এই তরুণ। প্রথম অক্ষর ফাউন্ডেশন নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক তিনি। একটি দলে থাকে 4 থেকে 5 জন। শপিং মল, ট্রাফিক সিগন্যাল কিংবা বিভিন্ন সড়কে পথচারীদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় তাদের। 2014 সালে যাত্রা শুরু সংগঠনটির। উদ্দেশ্য ছিল পথশিশুদের 3 বেলা খাবার জোগানো। পরিকল্পনা অনুযায়ী শুধু রাজধানীতেই প্রায় 600 স্বেচ্ছাসেবক নিয়োগ দেয় তারা। প্রতিষ্ঠানটিতে কাজ করা স্বেচ্ছাসেবকদের দাবি, প্রতিদিন তাদের সংগৃহীত টাকার পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লাখ। তবে এই টাকার 1 পয়সাও খরচ হয় না পথশিশুদের পেছনে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও মহাসচিবের পকেটে চলে যায় 2/3 টাকা। বাকি টাকা ভাগ করে দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের। কালেকশন হওয়ার পরে আমরা যে অর্ধেক টাকাটা পাইতাম, ওই অর্ধেকটা কি আবার প্রথম অক্ষর ফাউন্ডেশনের মহাসচিব লিন্দা আর ইমন চৌধুরী, ওরা 2 জনে রাইকা দিত। হুমকির মাধ্যমে, আমাকে ব্ল্যাকমেলের মাধ্যমে এখানে কাজ করানো হয়েছে। তাদের দাবি, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে যারা সরে যেতে চেয়েছেন তাদের উপরই নেমে এসেছিল নির্যাতনের খড়গ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নারী স্বেচ্ছাসেবকদের মাসের পর মাস জোর করে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করতেন। মুন্নি নামে একটা মেয়ে, তার সাথে রিলেশন, ঈশিতা নামে একটা মেয়ে, সেম মানে ম্যাক্সিমামটা এরকমই সবার সাথে রিলেশন। মনিকা নামে একজন ছিল, ওই সারাক্ষণ ওই রুমেই থাকতো। অভিযোগের প্রেক্ষিতে প্রথম অক্ষর অফিসে অভিযান চালিয়ে চেয়ারম্যান ও মহাসচিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করলে করা হতো মারধর। এরকম কিছু ভিডিও এসেছে পুলিশের কাছে। ফিমেল ভলান্টিয়াররা রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু অভিযোগও রয়েছে, তারা ধর্ষণের শিকারও হয়েছে। সে সংক্রান্তে তারা হয়তো ধর্ষণ মামলা করতে পারে। তাদের নিজস্ব একটা চ্যানেল ছিল পিটিভির কিছু কার্ড ছিল, তাদের প্রায় 3 থেকে 400 কার্ড আছে। দেখাতো যে আমরা সাংবাদিক, মানে কোনো রকম যেন প্রবলেমে না পড়ে। 7 বছরে কোটি কোটি টাকা পথশিশুদের নামে আত্মসাৎ করেছে কথিত প্রতিষ্ঠানটি। তাদের সম্পদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আমন ধান কাটার মহোৎসব চলছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। হেমন্তের ভোরে শিশির ভেজা থোকা থোকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। সোনালী ধান কাটা নিয়ে চারিদিকে এমন কর্মযজ্ঞ। ধান কেটে মাড়াই করা হচ্ছে কলে। আর নতুন এই ধানকে ঘিরে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। বাড়ির উঠান এভাবেই ধান নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষানি। ঢেকিতে তৈরি করা হচ্ছে গুড়ি আর পিঠা। এবারকার ধান খুব ভালো হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে। পোকামাকড় না হওয়ার কারণে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এবছর ধানের দামও ভালো, এবছর আশা করা যায় লাভ হবে। ঘরে ঘরে সবার নতুন ধান আসছে, পিঠে পুলি তৈরি করা হবে। প্রতিমন ধানের উৎপাদন খরচ 500 টাকা। কাঁচা ধান বিক্রি করতে পারছে 950 টাকা। উন্নত মানের বীজ এবং আবহাওয়া অনুকূল থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বুঝে গেছে যে সিরাজদিখানের বেশিরভাগ অংশেই এরূপ আমনের চাষ সম্ভব, যা দেশের উৎপাদনে ব্যাপক একটা সারা জাগাবে। প্রণোদনা দিয়েছি, অনেক কৃষকদের আমন ধানের বীজ দিয়েছি। আমরা চেষ্টা করছি যে এই আলুর পাশাপাশি অন্য শুষ্ক মৌসুমগুলোতে যেন অন্যান্য ফসল উৎপাদন বেশি হয়। হেক্টর প্রতি ধানের গড় উৎপাদন হয়েছে প্রায় 4 মেট্রিক টন। সিরাজদিখান উপজেলায় এবছর 1560 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আর সেই আমন তুলতে কৃষকের এমন ব্যস্ততা। মুন্সিগঞ্জের চন্দনদুল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
নিজেদের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের 2 দিনব্যাপী ঐতিহাসিক সহরাই উৎসব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পদচারণায় মুখর সহরাই উৎসব। শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী গ্রামে সহরাই উৎসবে মেতেছে নানা বয়সী মানুষ। রোববার দুপুর গড়িয়ে বিকেল হতেই ভিড় করেন বিভিন্ন পাড়া মহল্লার বাসিন্দারা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, গান ও নাচ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হয়েছি। আমরা চাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর হোক। এই উৎসবে আমরা ছোট বড় সবাই মিলে আসি এবং এই অনুষ্ঠান উপভোগ করি। উৎসব উপলক্ষে আটাকোবা গ্রামের বুড়িকালী মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় 328 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। আদিবাসীদের সংস্কৃতিকে সুরক্ষা করার জন্য কালচারাল হাউসের পাশাপাশি আদিবাসীদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য কর্মসূচি প্রদান করা হোক। আমি চাইব যে সরকার আমাদের এটা সুদৃষ্টিতে রাখবে। এখানে কোনো ভেদাভেদ নাই, সকল সম্প্রদায়ের মানুষ আজকে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করছে। 2 দিনব্যাপী অনুষ্ঠিত এ সহরাই উৎসবে আত্মীয় স্বজন, মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ জানানো হয়। সব মিলিয়ে আটাকোবা আদিবাসী পল্লী এলাকা মানুষের পদচারণায় মুখরিত থাকে। সময় সংবাদ, জয়পুরহাট। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসের সময়। 2014 সালের পর এবছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, আর এর প্রভাব পড়েছে তেল আমদানি করা দেশগুলোর ওপর। তেলের দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে অস্থিরতা। দাম কমাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চাপ সত্ত্বেও আগের অবস্থানে অনড় তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও রাশিয়া সহ তেল উৎপাদনকারী দেশগুলো। সক্ষমতা থাকা সত্ত্বেও উত্তোলন বাড়াবে না বলে জানিয়েছে ওপেক, যে কারণে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পেট্রো পণ্যের দাম এখনও অনেক কম। অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। মূল কারণ হিসেবে উত্তোলন ও সরবরাহকেই দায়ী করছে প্রতিষ্ঠানগুলো। আলজেরিয়া, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, কাতার, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক ও রাশিয়ার পাশাপাশি তেল সরবরাহকারী দেশগুলো উত্তোলন সক্ষমতা বাড়াতে নারাজ। যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশ ওপেক ও তেল উৎপাদনকারী দেশগুলোকে চাপ দিয়ে আসলেও আপাতত তেল উৎপাদন বাড়াতে চায় না জোটটি। গেল কয়েক বছর ধরে তেলের বাজারে যখন মন্দা চলছিল, তখন করোনার কারণে গেল বছর এপ্রিলে হঠাৎ করে জ্বালানি তেলের দাম -$37 নেমে যায়। করোনার ধকল সামলিয়ে গেল বছরের শেষ দিকে যখন দেশগুলো ঘুরে দাঁড়াচ্ছিল, তখন আবারও বেড়ে যায় তেলের দাম। ওপেকের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির চেয়ে চাহিদা ও সেই অনুযায়ী যোগানই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বর্তমানে ডিজেল লিটার প্রতি প্রায় $1 বা বাংলাদেশি টাকায় প্রায় 85 টাকা। ভারতে যেটির দাম বাংলাদেশি টাকায় 100 টাকার উপরে। ইউরোপের দেশগুলোতে ডিজেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 117 টাকার উপরে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $81 বেশি। ওপেক ও তেল রপ্তানিকারক দেশগুলো সরবরাহ না বাড়ালে আগামী বছরের জুন নাগাদ এটি $120 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। করোনার বিধি নিষেধে শিথিলতা আসার পর থেকে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। দেশটিতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশি খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে করোনা সংক্রমণের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্য শুরু করার কথা চিন্তা করলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নতি হওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়ায় সুইডেনে কর্মচাঞ্চল্য বেড়েছে বহুগুণ। আর তাই এই সময়টায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমার ইচ্ছা ছিল আমার দেশীয় প্রোডাক্টের একটা দোকান দিব স্টকহোমে, তো করোনার কারণে হয়ে ওঠে নাই। তো এখন একটু ভালোর পথে যাওয়ার কারণে আমি এই দোকানটা ওপেন করছি। এখন আস্তে আস্তে যেহেতু করোনা ভাইরাসটা শেষ হয়ে গেছে বা সুইডেনের চলাচলটা একদম নর্মাল হয়ে গেছে, এর জন্য আমরা এখন ভাবলাম আমরা আমাদের ব্যবসাটা রান করি। এদিকে ইউরোপের বাইরের নাগরিকদের সুইডেন ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ আছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়া যে কেউ সুইডেন ভ্রমণ করতে পারবেন।
শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস $1,20,000 কোটি যুগান্তকারী অবকাঠামো বিল পাস করেছে। এ বিল পাসের ফলে অবকাঠামো পুনর্নির্মাণের মহাযজ্ঞ শুরু হচ্ছে। নানা বিরোধিতার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত বড় অঙ্কের অবকাঠামো বিল প্রতিনিধি পরিষদে পাস হয়। উদারনৈতিক এ পদক্ষেপ পাস হওয়াকে বাইডেনের বড় জয় হিসেবে দেখা হচ্ছে। এ বিলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অভিবাসী পুনর্বাসন ও জলবায়ু মোকাবিলায় উল্লেখযোগ্য বরাদ্দ রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করা এবং উন্নয়নের ধারাবাহিকতাকে বেগবান করতে $1 ট্রিলিয়ন ব্যয়ে দেশজুড়ে পরিকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পরিকল্পনার শুরু থেকেই তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই এ নিয়ে বিরোধিতার সুর বেজে ওঠে। বিভিন্ন টানাপোড়েনের পর ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করে। অবশেষে বিলটি 228-206 ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলটি এখন সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে যাবে। তার স্বাক্ষরের পরেই এটি আইনে পরিণত হবে। এরপর বহু বিতর্কের এই আইনটি বাস্তবায়ন শুরু হবে। তবে এই বিলটি পাশ হওয়ায় উল্লেখযোগ্য কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, এই বিল পাশ হওয়াকে প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিলটিতে বাইডেনের স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র জুড়ে সেতু, সড়ক পুনর্নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন কাজ শুরু হবে। আধুনিকায়ন করা হবে ব্রিজ, রেলপথ ও নৌপথ। এ প্রকল্পের কাজ শুরু হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। অর্থনীতির চাকা হবে আরও সচল। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মানির আন্তনগর ট্রেনে ছুরি হামলার ঘটনায় 3 জন গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই ট্রেনের যাত্রীদের সহায়তায় মূল হামলাকারীকে 27 বছর বয়সী সিরীয় নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে আবারও সন্ত্রাসী হামলা। শনিবার জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের পাসাও থেকে হামবুর্গগামী দ্রুততম আন্তনগর ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটে। এই হামলায় 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে কী কারণে এই হামলার ঘটনা, সে বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত ট্রেনটি বায়ার্নের রেগেন্সবুর্গ ও নুইনবার্গের মাঝামাঝি পৌঁছালে 27 বছর বয়সী যাত্রী বেশি সিরিয়ান আবদাল রহমান ধারালো ছুরি হাতে নিরীহ ট্রেন যাত্রীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আতঙ্কিত যাত্রীরা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করেন। পরে অন্য যাত্রী ও রেলের কর্মকর্তারা স্থানীয় পুলিশে খবর দেয়। ট্রেনটি স্থানীয় একটি স্টেশনে থামলে যাত্রীদের সহায়তায় হামলাকারীকে গ্রেফতারে সক্ষম হয় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলায় 3 যাত্রী আহত হলেও রক্ষা পায় কমপক্ষে 300 ট্রেন যাত্রী। পরে আইনশৃঙ্খলা, দমকল বাহিনী ও উদ্ধার কর্মীদের সহায়তায় ট্রেন থেকে একে একে বের করে আনা হয় সকল যাত্রীকে। পুলিশ জানায়, হামলাকারী আবদাল রহমান রাজনৈতিক আশ্রয় লাভের আশায় 2014 সালে সিরিয়া থেকে জার্মানিতে আসেন। যদিও রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ হন তিনি। এই ঘটনায় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার সহ রাজনৈতিক ব্যক্তিরা আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও রেল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। জার্মানিতে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু হামলাকারী কি উদ্দেশ্যে এই 3 ট্রেন যাত্রীর উপর নৃশংসভাবে ছুরি হামলা চালায়, সেটির প্রকৃত কারণ খুঁজে পেতে পুরোপুরি ব্যর্থ হয়েছে জার্মান নিরাপত্তা বাহিনী। তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় আরও সময় চাওয়ার পাশাপাশি স্থানীয় অধিবাসীদের নিরাপদ এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। জানুয়ারির মধ্যে বিসিবি কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন। বিসিবির প্রস্তাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়, জানালেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ছুটি কাটিয়ে দেশে ফিরলেই ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। ক্যাচ মিসের মহড়ায় চাকরি হারাতে পারেন ফিল্ডিং কোচ রায়ান কুক। টিম ডিরেক্টর হয়েই 7 তরুণ ক্রিকেটারকে মাঠে ডাকলেন খালেদ মাহমুদ সুজন।
2019 শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম জাতীয় ক্রিকেট দলের কোনো দায়িত্ব পেলেন। ডোমিঙ্গোর ধারাবাহিক ব্যর্থতায় দেশিদের উপর আস্থা রাখতে চাচ্ছে বিসিবি। সুজনের অন্তর্ভুক্তি এটাই পরিষ্কার করে। প্রতিটি বিশ্বকাপের পরই সব দেশের কোচিং ইউনিটে আসে পরিবর্তন। বিসিবি কি সেই কার্যক্রম শুরু করে দিয়েছে? বিপিএলে বিদেশি কোচদের ভিড়ে মোহাম্মদ সালাউদ্দিন বেশ কবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। দেশের অন্যতম সেরা এই কোচকে দীর্ঘমেয়াদে পেতে যাচ্ছে বিসিবি। দিয়েছে জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাবও। পাওয়ার হিটিং কোচ খুঁজছে বিসিবি। পারভেজ হাসান ইমনকে নাকি এদিন পাওয়ার শট খেলারও পরামর্শ দিয়েছেন। তাই 2-2 4 মিলে গেলে চলতি সপ্তাহেই এই অভিজ্ঞ কোচকে দেখা যাবে নতুন ভূমিকায়। পরিবর্তন হবে, ম্যাসিভ একটা চেঞ্জ আসতেও পারে। সেটা কোন ফরম্যাটে আসবে বা কি হবে সেটা তো বলতে পারবো না, বাট হইতে পারে, এরকম হতেও পারে। আমরা চেষ্টা করতেছি, যদি ওটা সালাউদ্দিনের ব্যাপার যে আসবে কি নাই, আমরা চাই ওকে বাংলাদেশ সেটআপের সাথে নিতে আর কি। সোজা কথা হলো এটা। টি-20 বিশ্বকাপে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পুরোপুরি ব্যর্থ। তাকে বাদ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। ছুটি কাটিয়ে দেশে ফিরলে এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। ব্যাটিং কোচের ব্যাপারটা আমরা যেহেতু অ্যাশওয়েল কাজ করছে এখন, মানে ওর প্রতি কি আমরা স্যাটিসফাইড? এটা যেহেতু টিম এখনো আসেনি, মানে কোর ম্যানেজমেন্ট, তাদের সাথে আমাদের একটা বসতে তো হবেই, তাদেরও কথা শুনতে হবে। আমাদের সাকসেস না হওয়ার কারণটা কি? আমরা যখন এরকম আশা ছিল দল ভালো করবে, যেখানে বোঝা ভালো করবে, সেটা আমরা পারি নাই কেন, সেটা তাদেরও শুনতে হবে। স্পিন কোচ রঙ্গনা হেরাত ও পেস বোলিং কোচ ওটিস গিবসনকে এখনই দাঁড়াতে হচ্ছে না কাঠগড়ায়। তবে বিশ্বকাপে ক্যাচ মিসের ছড়াছড়িতে আচ্ছি কাচের নিচে ফিল্ডিং কোচ রায়ান কুকের পারফরম্যান্স। দুপুরে বিসিবি কর্তাদের সঙ্গে নির্বাচকরা মিটিংয়ে বসেছেন। গণমাধ্যমকেও বিসিবি পরিচালক সুজন জানুয়ারির মধ্যে বড় পরিবর্তনের আভাস দিলেন। তবে কি নতুন কোচদের হাত ধরেই ঘুরাতে চাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যের চাকা? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। টিম ডিরেক্টর হবার একদিন পরই 7 ক্রিকেটারকে নিয়ে মাঠে অনুশীলন করেছেন সুজন। 7 ক্রিকেটার হলেন শান্ত, সাইফ, ইমন, রাব্বি, তৌহিদ হৃদয়, ইয়াসির ও তানভীর। এখান থেকে বেশ কজন খেলতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই। এর মধ্য দিয়েই জাতীয় দলের নবীনদের সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করল বিসিবি। এভাবে নয়, এভাবে খেলো। ইনডোরেও বারবার বল মিস করা শান্তকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের টিম ডিরেক্টর হবার একদিন পরেই শান্ত, সাইফ, ইমন, রাব্বি, তৌহিদ হৃদয়, ইয়াসির ও তানভীর এই 7 ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমে গেলেন। নতুন মিশন, নতুন দল। সৌম্য, লিটনদের বিকল্প ক্রিকেটার বানানোর কাজ কি শুরু করে দিয়েছে বিসিবি। ইনডোরে 1 ঘন্টা অনুশীলন শেষে একাডেমি মাঠে ঘাম ঝরান ক্রিকেটাররা। আসন্ন পাকিস্তান সিরিজের আগে হাতে আছে মাত্র দিন 10। নতুনদের নিয়ে দলে বড় ধরনের পরিবর্তনের পথে বিসিবি। ওরা অনেক ইয়াং, হয়তো বা ন্যাশনাল টিমে অবশ্যই ওরা একসময় খেলবে, অথবা এই সিরিজে খেলতে পারে, ইউ নেভার নো। বাট আমার কথা হচ্ছে যে একটা রেডি, একটা মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। এদিন ক্রিকেটারদের অনুশীলনে ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েই হয়তো ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে পরামর্শ করলেন। সর্বোচ্চ পর্যায়ের জন্য ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়ায় আরও নিখুঁত হওয়া চাই। হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম একটা না 5টা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারলাম, জিতা খেলা হেরে গেছি। প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় ভেরি জরুরি। নতুনদের পাশাপাশি মাঠে নামার অপেক্ষায় তামিম ইকবালও। পাকিস্তান সিরিজকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন করেছেন ওয়ানডে ক্যাপ্টেন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপে কমপক্ষে 4.5 কোটি টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আসর থেকে বাংলাদেশের 5,70,00,000 টাকা আয় করার সুযোগ থাকলেও মাহমুদুল্লাহরা আয় করেছেন মাত্র 1,33,00,000 টাকা। সুপার 12-এ খেলা দলগুলোর মধ্যে আয়ের দিক থেকে সবার নিচে বাংলাদেশ। এমনকি নামিবিয়া ও স্কটল্যান্ডও বেশি আয় করেছে বাংলাদেশের চেয়ে। রক্তমাংস শুকিয়ে কঙ্কাল বেরিয়ে পড়া বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে গিয়ে যে শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এসেছে তা নয়, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের কল্যাণে হারিয়ে এসেছে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ। অথচ বিশ্ব ক্রিকেটে দুধের শিশু হয়েও আমিরাতে বাংলাদেশের চেয়ে বেশি আয় করেছে নামিবিয়া ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য পারফরমেন্সের উপর ভিত্তি করে চমৎকার একটি আর্থিক কাঠামো ঘোষণা করেছিল আইসিসি, যার সুযোগ নিতে পারলে অন্তত 5,70,00,000 টাকা অ্যাকাউন্টে আনতে পারত বোর্ড। অথচ সেখানে এসেছে মাত্র 1,33,00,000। রাউন্ড 1-এর প্রতিটি ম্যাচ জেতার জন্য আইসিসির পুরস্কার $40,000। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যার প্রথমটিই বাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। অথচ প্রত্যাশা ছিল এই পর্বে 3 ম্যাচ জিতে পুরো $1,20,000 সংগ্রহ করবে ক্রিকেট বোর্ড। সেই হিসেবে এখানে বোর্ডের লস $40,000।
সুপার 12-এর প্রতিটি ম্যাচ জিতলেও সমান অঙ্কের অর্থযোগের ঘোষণা ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সেই হিসেবে এই পর্বে 5 ম্যাচ থেকে $2 লাখ পর্যন্ত আয়ের সুযোগ ছিল সবার সামনেই, যেখানে বাংলাদেশের লক্ষ্য ছিল 3 ম্যাচ, যদিও শেষ পর্যন্ত ডোমিঙ্গোর দল ফিরেছে শূন্য হাতে। দ্বিতীয় পর্বে কোনো ম্যাচ না জিতেও $70,000 পাচ্ছে বাংলাদেশ। এটা আইসিসির সান্ত্বনা পুরস্কার, অর্থাৎ এই পর্ব থেকে যারাই বাদ পড়ুক না কেন পাবে সমপরিমাণ অর্থ। আর যদি সাকিবরা লক্ষ্য পূরণ অর্থাৎ 3 ম্যাচ জিততে পারত তাহলে পেত $1,20,000, যার পুরোটা এখন গচ্ছা। বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতো তাহলে পেত $4 লাখ। সেক্ষেত্রে সুপার 12-এ বিদায় নেওয়ার জন্য বরাদ্দ থাকা $70,000 আর পেত না বিসিবি। তবে প্রথম ম্যাচ থেকে যদি কক্ষপথে থাকতো দল তাহলে এই আয়ের পরিমাণ হতো $6,40,000। বিশ্বকাপ শেষে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে ঢুকেছে $1,50,000, অথচ বাংলাদেশের পক্ষে পুরো টাকা উপার্জন করা অসম্ভব ছিল না। ক্রিকেটারদের মিথ্যে প্রতিশ্রুতি আর অহেতুক চাপাবাজিতেই হারিয়ে গেছে প্রায় $4.5 কোটি টাকা। প্রথম পর্বে 3 ম্যাচের সবগুলো জিতে স্কটল্যান্ডের আয় $1,20,000, সঙ্গে সুপার 12-এর সান্ত্বনা পুরস্কার $70,000 মিলে টোটাল অঙ্কটা তাদের $1,90,000। প্রথম পর্বে 2টি আর পরের পর্বে 1টি মিলে 3 জয় পাওয়া নামিবিয়ারও আয় সমান। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 দিন জনগণকে জিম্মি করে বাড়ল ভাড়া, বাসে উঠলেই দিতে হবে $10 টাকা, লঞ্চে 25। ধর্মঘট প্রত্যাহার, এখনো দাবিতে অনড় ট্রাক মালিকরা। দেশের মানুষকে উন্নত জীবনের স্বাদ দিয়েছে আওয়ামী লীগ, আর কেউ পেছনে নিতে পারবে না বাংলাদেশকে। লন্ডন দূতাবাসে ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এবং প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বায়োপসি রিপোর্টে ধরা পড়েনি কোনো জটিলতা। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।